আচ্ছা, একটা বেশ অদ্ভুত প্রশ্ন দিয়েই শুরু করি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন, আপনি খুব মন দিয়ে একটা বাস্কেটবল খেলা দেখছেন, মানে খেলোয়াড়দের পাস গুনছেন। ঠিক সেই সময় আপনার চোখের সামনে দিয়ে যদি একটা আস্ত গরিলা হেঁটে চলে যায়, আপনি কি সেটা খেয়াল করবেন? হ্যাঁ, গরিলা বাস্কেটবল করতে? হ্যাঁ, গরিলা। বেশিরভাগ মানুষই হয়তো হেসে বলবে, অবশ্যই করব। গরিলা কি আর খেলনা করে থাকা যায়? সেটাই তো স্বাভাবিক। কিন্তু কি হবে যদি বলি, মনোবিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত পরীক্ষাগুলোর একটা প্রমাণ করে যে যখন আমরা অন্য কোনো কাজে পুরোপুরি ডুবে থাকি, তখন আমাদের চোখের সামনে ওই জলজ্জান্ত গরিলাটাকেও আমরা দেখতে পাই না। আর এটাই কিন্তু আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত বাস্তবতার দরজা খুলে দেয়। মানে শুধু তাই নয়, আমরা এমন কিছু বিভ্রম বা ইলিউশনের শিকার হই যেখানে দুটো সমান মাপের রেখাকে আমরা দিনের পর দিন, মানে বছরের পর বছর ভিন্ন দৈর্ঘ্যের দেখি। আচ্ছা। এমনকি স্কেইনিয়া মেপি সত্যটা জানার পরেও আমাদের চোখ আর মন সেই পুরনো ভুলটাই করতে থাকে। এটা কিন্তু কোনো চোখের সমস্যা নয়। তাহলে কিসের সমস্যা? এটা আমাদের চিন্তাভাবনার গভীরে থাকা এক জটিল খেলার অংশ। ঠিক এখানেই আজকের আলোচনার মূল সূত্রটা, তাই না? আমরা নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেমানের সেই যুগান্তকারী কাজ থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর গভীরে ডুবব। হুম। আমাদের মস্তিষ্কের ভেতরে যেন দুটো আলাদা চরিত্র বাস করে, আর তারাই সারাক্ষণ আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে। একদম। কাহানেমান এদের নাম দিয়েছেন সিস্টেম 1 এবং সিস্টেম 2। আচ্ছা। এদের একজন খুব দ্রুত, মানে ভীষণ আবেগপ্রবণ আর প্রায় না ভেবেই সিদ্ধান্ত নেয়। অন্যজন ভীষণ যুক্তিবাদী, ধীর, হিসেবি, কিন্তু বেশ অলস। অলস, দারুণ। হ্যাঁ, এই দুই চরিত্রের নিরন্তর লড়াই, সহযোগিতা আর বোঝাপড়ায় আমাদের চিন্তাভাবনা আর সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াটা তৈরি করে। চলুন আজ আমাদের মনের ভেতরের এই দুই অপরিচিত অতিথির সঙ্গে একটু ভালোভাবে পরিচিত হওয়া যাক। তাহলে প্রথমেই আলাপ করা যাক এই সিস্টেম 1 আর সিস্টেম 2 এর সাথে। এদের পরিচয়টা ঠিক কি? মানে কিভাবে কাজ করে এরা? কাহনেম্যান খুব সহজভাবে এদের ভাগ করেছেন। সিস্টেম 1 হল আমাদের স্বতঃস্ফূর্ত আর স্বয়ংক্রিয় সত্তা, মানে এর জন্য কোনো মানসিক পরিশ্রমের দরকারই হয় না। যেমন আমি যদি বলি 2+2 কত হয়, 4। সাথে সাথে মাথায় চলে এলো। ঠিক। আপনাকে এটা নিয়ে এক মুহূর্ত ভাবতে হলো না। বা ধরুন কোনো মানুষের রাগী মুখের ছবি যদি দেখেন, আপনি 1 সেকেন্ডে তার আবেগটা ধরে ফেলবেন। বুঝেছি। এগুলোই সিস্টেম 1 এর কাজ? একদম। তার মানে যেগুলো আমাদের সহজাত প্রবৃত্তি বা খুব অভ্যাসের ফলে তৈরি হওয়া প্রতিক্রিয়া, সেগুলোই সিস্টেম 1 সামলায়। কিন্তু সিস্টেম 2 তাহলে কি করে? সিস্টেম 2 হল আমাদের ধীর, যুক্তিবাদী এবং মনোযোগী সত্তা। সে তখনই কাজে নামে যখন কোনো কঠিন মানসিক পরিশ্রমের দরকার হয়। কঠিন মানসিক পরিশ্রম? হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি 23 গুণ 78 কত? ও, দাঁড়ান, আমাকে থামতে হবে। এটা মাথায় মাথায় করা প্রায় অসম্ভব, সম্ভবত কাগজ কলমও লাগবে। ঠিক তাই। এই যে আপনাকে থামতে হলো, মনোযোগ দিতে হলো, হিসেব করতে হলো, এই পুরো কঠিন কাজটা করছে আপনার সিস্টেম 2। আচ্ছা। কাহনেম্যান আর তার সহকর্মীরা একটা খুব মজার জিনিস আবিষ্কার করেছিলেন। তারা যখন গবেষণায় অংশগ্রহণকারীদের এরকম কঠিন মানসিক কাজ দিতেন, তখন তারা দেখতেন যে তাদের চোখের মণি, মানে পিউপল, ওটা বড় হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তারা মজা করে বলতেন চোখের মণি হল আত্মার জানালা, যা বলে দেয় মস্তিষ্ক ঠিক কতটা পরিশ্রম করছে। বাহ, দারুণ তো। তার মানে আমাদের চোখই বলে দেয় আমরা কতটা মন দিয়ে ভাবছি। তাহলে তো মনে হচ্ছে সিস্টেম 1 খুব দ্রুত আর সিস্টেম 2 খুব বুদ্ধিমান। এদের মধ্যে সমস্যাটা কোথায় হয়? আমার তো শুনে মনে হচ্ছে এটা একটা দারুণ জুটি। ব্যবহার করে, যেগুলোকে মনোবিজ্ঞানীরা বলেন হিউরিস্টিক্স। হিউরিস্টিক্স? হ্যাঁ, এটা অনেকটা আঙ্গুলের আন্দাজে কাজ করার মতো। বেশিরভাগ সময় কাজ চলে যায়, কিন্তু মাঝে মাঝে এই শর্টকাটগুলো আমাদের দিয়ে বড় ধরনের ভুল করায়। আর এই ভুলগুলোকেই আমরা বলি বায়াস বা পক্ষপাতিত্ব। মানসিক শর্টকাট? হ্যাঁ। বেশ আকর্ষণীয় লাগছে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়? অবশ্যই। স্টিভের গল্পটা শোনা যাক। স্টিভ? হ্যাঁ, ধরুন স্টিভ নামের একজন ব্যক্তির এভাবে বর্ণনা করা হলো। সে খুব লাজুক, অন্তর্মুখী, সবসময় সাহায্য করতে চায়, কিন্তু মানুষের সাথে বা বাস্তব জগতের সাথে তেমন আগ্রহ নেই। সে খুব গোছানো এবং খুঁটিনাটি বিষয়ে আগ্রহী।
আচ্ছা। এখন প্রশ্ন হল, স্টিভ একজন লাইব্রেরিয়ান হওয়ার সম্ভাবনা বেশি নাকি কৃষক? আমার তো শুনেই মনে হচ্ছে লাইব্রেরিয়ান। বর্ণনাটা একদম মিলে যাচ্ছে, লাজুক, গোছানো, খুঁটিনাটি বিষয়ে আগ্রহী। একজন লাইব্রেরিয়ানের যেমনটা হওয়ার কথা আর কি। এখানে বেশিরভাগ মানুষ ভুলটা করে। তাই? আমাদের সিস্টেম 1 বর্ণনাটা শুনে একটা স্টিরিওটাইপের সঙ্গে মিলিয়ে ফেলে। কারণ গল্পটা খুব বিশ্বাসযোগ্য লাগে, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু সে একটা বেহদ জরুরি তথ্য ভুলে যায়, পরিসংখ্যান। পরিসংখ্যান। যুক্তরাষ্ট্রে প্রতি একজন পুরুষ লাইব্রেরিয়ানের অনুপাতে 20 জনেরও বেশি পুরুষ কৃষক আছেন। বলেন কি, 20 গুণ বেশি? হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে লাজুক ও গোছানো স্বভাবের একজন মানুষের কৃষক হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। কিন্তু আমাদের সিস্টেম 1 কি করে? ও পরিসংখ্যানের মতো বিরক্তিকর তথ্যকে গুরুত্ব না দিয়ে কেবল সাদৃশ্যের ওপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়। একেই বলে রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক। তার মানে আমাদের মস্তিষ্ক যুক্তির চেয়ে একটা ভালো গল্পের প্রতি বেশি আকৃষ্ট হয়। এটা তো অবাক করার মতো। ঠিক। আচ্ছা, আমাদের মস্তিষ্ক কি এ ধরনের আরও কোনো ফাঁদ তৈরি করে? অনেক। আর একটা বড় ফাঁদ হল, যা আমাদের মনে সহজে আসে তাকেই আমরা বেশি গুরুত্বপূর্ণ বা সত্যি বলে বিশ্বাস করে ফেলি। একে বলে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক? হ্যাঁ, যেমন একটা প্রশ্ন করি, ইংরেজি ভাষায় কে অক্ষরটি কোনো শব্দের শুরুতে বেশি আসে নাকি তৃতীয় স্থানে? দাঁড়ান, একটু ভাবি। কে দিয়ে শুরু হওয়া শব্দ, কিং, কিচেন, কাইট, এগুলো তো খুব সহজে মাথায় আসছে। কিন্তু তৃতীয় স্থানে কে? অ্যাকনলেজ, বেক, আস্ক, এগুলো খুঁজে বের করতে বেশ কষ্ট হচ্ছে। তার মানে শুরুতে বেশি আসে। বেশিরভাগ মানুষ ঠিক এটাই ভাবে, কিন্তু বাস্তবে তৃতীয় স্থানে কে আছে এমন শব্দের সংখ্যা প্রায় 3 গুণ বেশি। 3 গুণ? হ্যাঁ, যেহেতু কে দিয়ে শুরু হওয়া শব্দ আমাদের মাথায় খুব সহজে চলে আসে, আমাদের সিস্টেম 1 ধরে নেয় যে এগুলোর সংখ্যাই বেশি। এই সহজলভ্যতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাই হল অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। আচ্ছা। মিডিয়া কভারেজের কারণে এটা মারাত্মক আকার ধারণ করে। যেমন ধরুন, বিমান দুর্ঘটনার খবর খুব বড় করে দেখানো হয়, তাই আমাদের মনে হয় বিমানে যাতায়াত খুব ঝুঁকিপূর্ণ। যদিও গাড়িতে দুর্ঘটনার ঝুঁকি তার চেয়ে বহু গুণ বেশি। ঠিক তাই। আচ্ছা, তাহলে আমাদের যুক্তি বা রিজনিং যে সহজেই বিভ্রান্ত হতে পারে তা তো বুঝলাম, কিন্তু আমাদের নিজেদের চোখ, আমরা যা সরাসরি দেখছি সেটাও কি ভুল হতে পারে? দারুণ প্রশ্ন। আর এর উত্তর হল হ্যাঁ, আমাদের দেখাটাও সিস্টেম 1-এর বিভ্রমের শিকার হতে পারে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল মুলার লায়ার ইলিউশন। মুলার লায়ার ইলিউশন? হ্যাঁ, শ্রোতাদের জন্য বর্ণনা করছি। কল্পনা করুন, দুটি সমান দৈর্ঘ্যের সরল রেখা আছে। একটি রেখার 2 প্রান্তে ভেতরের দিকে মুখ করা অ্যারো চিহ্ন, মানে লেস দেন গ্রেটার দেন চিহ্নের মতো। আচ্ছা, মাইনাস এরকম? হ্যাঁ, আর অন্যটির 2 প্রান্তে বাইরের দিকে মুখ করা অ্যারো চিহ্ন, মানে প্লাস এরকম। বুঝেছি। এখন বলুন তো, কোন রেখাটিকে দীর্ঘ বলে মনে হচ্ছে? অবশ্যই বাইরের দিকে অ্যারো চিহ্ন দেয়া রেখাটা, ওটা দেখতে পরিষ্কারভাবেই লম্বা লাগছে, কোনো সন্দেহ নেই। প্রায় সবাই এটাই বলবেন। কিন্তু যদি একটা স্কেল দিয়ে মাপা হয়, দেখা যাবে দুটি রেখায় অক্ষরে অক্ষরে সমান। বলেন কি? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা জানার পরেও, অর্থাৎ আপনার সিস্টেম 2 যখন আকাট্য প্রমাণ পেয়ে গেছে যে রেখা দুটি সমান, তখনও আপনার সিস্টেম 1-এর কাছে রেখা দুটিকে ভিন্ন দৈর্ঘ্যেরই মনে হবে। আপনি চাইলেও সমান দেখতে পারবেন না। তার মানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে রেখা দুটো সমান নয়, যদিও আমার মস্তিষ্ক জানে যে ওগুলো সমান। এটা তো মস্তিষ্কের ভেতরে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা। একদম। আর এই পরীক্ষাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেম 1 কতটা স্বয়ংক্রিয় এবং আমাদের সচেতন নিয়ন্ত্রণের কতটা বাইরে। মানে জ্ঞান বা তথ্য দিয়েও ওকে বদলানো যাচ্ছে না? না, জ্ঞান সিস্টেম 2-কে বদলাতে পারে, কিন্তু সিস্টেম 1-এর সহজাত প্রতিক্রিয়াকে প্রায় বদলাতে পারে না। সে তার নিজের নিয়মেই চলে। তাহলে যদি সিস্টেম 1 এত শক্তিশালী এবং প্রায়ই ভুল পথে চালিত হয়, তাহলে আমাদের যুক্তিবাদী সিস্টেম 2 কেন সবসময় এগিয়ে এসে সবকিছু ঠিক করে দেয় না? সে কোথায় থাকে তখন? এখানেই কাহনেম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলোর একটা। সিস্টেম 2 যুক্তিবাদী এবং শক্তিশালী হলেও সে ভীষণ অলস। আবার সেই অলসতার কথা। হ্যাঁ, আসলে আমাদের মস্তিষ্ক হলো একজন পাকা এনার্জি সেভার।
যেখানে অল্প পরিশ্রমে কাজ চলে যায় সেখানে সে খামোখা বেশি শক্তি খরচ করতে চায় না। তাই সিস্টেম 2কে ঘুম থেকে জাগানো বেশ কঠিন। সে তখনই কাজে নামে যখন সিস্টেম 1 কোনো সমস্যায় পড়ে আর সমাধান করতে পারে না। এই আলস্যের কারণে বাস্তবে কী ধরনের সমস্যা হতে পারে? এর সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হল সেই অদৃশ্য গরিলার পরীক্ষাটা, যা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আচ্ছা, হ্যাঁ। অংশগ্রহণকারীদের একটা বাস্কেটবল খেলার ভিডিও দেখিয়ে বলা হয়েছিল সাদা দলের খেলোয়াড়দের পাস গুনতে। পাস গোনার কাজটা কিন্তু বেশ কঠিন, এর জন্য পুরো মনোযোগ দরকার। অর্থাৎ তাদের সিস্টেম 2 পুরোপুরি ব্যস্ত ছিল। আর ঠিক সেই সুযোগে গরিলাটা হেঁটে চলে গেল এবং মানুষ খেয়ালই করল না। প্রায় অর্ধেক অংশগ্রহণকারী খেয়ালই করেনি, কারণ তাদের সিস্টেম 2 পাস গোনার কঠিন কাজে তার সমস্ত মানসিক শক্তির বাজেট খরচ করে ফেলেছিল। তাই তাদের মনোযোগের বাইরে থাকা অন্য সব কিছু মস্তিষ্ক উপেক্ষা করে গেছে। একেই কি ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস বলে? একদম, অমনোযোগী অন্ধত্ব। এর মানে হল আমাদের মানসিক শক্তির একটা সীমিত বাজেট আছে। একটা কঠিন কাজে পুরো বাজেট খরচ হয়ে গেলে অন্য সহজ কাজও আমরা ঠিকমতো করতে পারি না। এটা তো আমি নিজের জীবনেও খেয়াল করেছি। যেমন বন্ধুর সাথে গল্প করতে করতে হাঁটা খুব সহজ, কিন্তু বন্ধুটি যদি হঠাৎ করে একটা কঠিন অঙ্ক করতে বলে, যেমন সেই 23 গুণ 78, আমি প্রায় সঙ্গে সঙ্গেই থেমে যাই। হাঁটা আর ভাবা একসাথে করা কঠিন হয়ে পড়ে। নিখুঁত উদাহরণ। কারণ কঠিন চিন্তা করার জন্য সিস্টেম 2 এর যে মানসিক শক্তি দরকার, তা হাঁটার মতো একটা স্বয়ংক্রিয় কাজকেও প্রভাবিত করে। সিস্টেম 2 এর এই সীমাবদ্ধতা আর আলস্যই আমাদের অনেক ভুলের জন্য দায়ী। আমরা এতক্ষণ তো ছোটখাটো সিদ্ধান্ত বা মানসিক বিভ্রম নিয়ে কথা বললাম, কিন্তু যখন বড় সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে, যেমন ধরুন অর্থনৈতিক বা জীবনের গুরুত্বপূর্ণ মোড়, সেখানে এই দুই সিস্টেমের খেলাটা কিভাবে কাজ করে? সেখানেও এদের প্রভাব বিশাল, এবং এই বিষয়ে কাহানেম্যানের আরেকটি যুগান্তকারী তত্ত্ব হল প্রসপেক্ট থিওরি, যেটার জন্য উনি নোবেল পেয়েছিলেন। হ্যাঁ, এই তত্ত্বটি বলে যে আমরা লাভ ও ক্ষতির অনুভূতিকে সমানভাবে দেখি না। আমাদের জন্য ক্ষতির যন্ত্রণা সমপরিমাণ লাভের আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানে 100 টাকা হারানোর কষ্ট 100 টাকা পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি তীব্র। অনেক বেশি, প্রায় দ্বিগুণ তীব্র। এই যে লস অ্যাভার্শন বা ক্ষতি এড়ানোর প্রবণতা, এটা আমাদের অনেক অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু এর থেকেও মজার বিষয় হল ফ্রেমিং এফেক্ট। ফ্রেমিং এফেক্ট? হ্যাঁ, এটা দেখায় যে কিভাবে একটি তথ্য উপস্থাপন করা হচ্ছে তার ওপর আমাদের সিদ্ধান্ত নির্ভর করে, খোদ তথ্যের ওপর ততটা নয়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? ধরুন, একটা দেশে এক ভয়াবহ রোগের রবাদ হয়েছে এবং 600 মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে। তাদের বাঁচানোর জন্য 2টি বিকল্প প্রোগ্রাম দেওয়া হলো। ঠিক আছে। প্রথম ফ্রেমে বলা হলো প্রোগ্রাম এ নিলে নিশ্চিতভাবে 200 জন বাঁচবে, আর প্রোগ্রাম বি নিলে 1/3 সম্ভাবনা আছে যে 600 জনই বাঁচবে, কিন্তু 2/3 সম্ভাবনা আছে যে কেউই বাঁচবে না। আপনি কোনটা বেছে নেবেন? আমি নিশ্চিতভাবে 200 জনকে বাঁচানোর বিকল্পটি নেব। মানে প্রোগ্রাম এ। ঝুঁকি নিয়ে সবাইকে হারানোর চেয়ে নিশ্চিতভাবে কিছু মানুষকে বাঁচানোই তো ভালো। বেশিরভাগ মানুষ ঠিক এটাই করে। এখন ফ্রেমটা বদলে দিচ্ছি। তথ্য একই থাকবে, শুধু বলার ভঙ্গিটা পাল্টে যাবে। আচ্ছা। নতুন বিকল্প, প্রোগ্রাম সি নিলে নিশ্চিতভাবে 400 জন মারা যাবে, আর প্রোগ্রাম ডি নিলে 1/3 সম্ভাবনা আছে যে কেউই মরবে না, কিন্তু 2/3 সম্ভাবনা আছে যে 600 জনই মারা যাবে। 1 মিনিট, এ আর সি তো একই কথা। 200 জন বাঁচা মানেই তো 400 জন মারা যাওয়া। ঠিক। আর বি আর ডিও একই। কিন্তু দ্বিতীয়বার শোনার পর আমার কেন জানি প্রোগ্রাম ডি বেছে নিতে ইচ্ছে করছে। নিশ্চিতভাবে 400 জনকে মরতে দেওয়ার চেয়ে একটা চেষ্টা করে দেখা যাক, যদি সবাই বেঁচে যায়। আর এখানেই লুকিয়ে আছে ফ্রেমিং এফেক্টের জাদু। বাহ! যদিও গাণিতিকভাবে দুটো সেট বিকল্পই একই, কিন্তু শব্দের ব্যবহার আমাদের সিদ্ধান্তকে পুরোপুরি উল্টে দেয়। বাঁচানো শব্দটি আমাদের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি তৈরি করে এবং আমরা ঝুঁকি এড়াতে চাই, আর মারা যাওয়া শব্দটি নেতিবাচক অনুভূতি তৈরি করে এবং আমরা নিশ্চিত ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি নিতে রাজি হয়ে যাই। তার মানে আমরা যখন কোনো খবর পড়ি বা কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দেখি, তখন শুধু তথ্যের দিকে নয়, বরং তথ্যটা কিভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, বাঁচানো বনাম মারা যাওয়া, সাফল্যের হার বনাম ব্যর্থতার হার, সেদিকেও আমাদের মনোযোগ দিতে হবে। অবশ্যই।
একই সত্যকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাদের প্রভাবিত করাটা তো তাহলে খুবই সহজ। অত্যন্ত সহজ, আর আমরা প্রায়ই এই ফাঁদে পা দিই, কারণ আমাদের সিস্টেম 1 যুক্তির চেয়ে আবেগময় শব্দ আর ফ্রেমের প্রতি অনেক বেশি সংবেদনশীল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো আমাদের দ্রুত চিন্তাকারী সত্তা সিস্টেম 1 সে পক্ষপাতদুষ্ট এবং প্রায়ই ভুল করে, আর আমাদের ধীর চিন্তাকারী সত্তা সিস্টেম 2 সে যুক্তিবাদী হলেও ভীষণ অলস। আর তার শক্তির একটা সীমা আছে। ঠিক। আমরা প্রতিনিয়ত এমন সব মানসিক বিভ্রমের শিকার হচ্ছি। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আমাদের এই মানসিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য কিছুই করতে পারি না? আমরা কি এই দুই চরিত্রের হাতের পুতুল হয়েই থাকব? পুরোপুরি কাটিয়ে ওঠা হয়তো সম্ভব নয়, কারণ সিস্টেম 1কে থামানো প্রায় অসম্ভব। সে আমাদের অপারেটিং সিস্টেমের একটা অংশ। তবে আমরা অবশ্যই সচেতন হতে পারি। আমরা নিজেদের সিদ্ধান্তগুলোকে প্রশ্ন করতে শিখতে পারি। কিভাবে? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ইচ্ছে করে, মানে ডেলিবারেটলি ভাবে, সিস্টেম 2কে জাগিয়ে তুলতে পারি। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি দারুণ কৌশল রেখে যেতে চাই, যা সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে। গ্যালি ক্লেন নামের একজন মনোবিজ্ঞানী এর নাম দিয়েছেন প্রি-মর্টেম। প্রি-মর্টেম কৌশলটা শুনতে জটিল মনে হলেও প্রয়োগ করা খুব সহজ। আচ্ছা। ধরুন, কোনো দল একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে। সবাই একমত। আনুষ্ঠানিক ঘোষণার আগে দলের নেতা সবাইকে নিয়ে একটা ছোট্ট সেশনে বসবেন। সেখানে তিনি বলবেন, কল্পনা করুন, আমরা 1 বছর পরের পৃথিবীতে আছি। আমরা এই পরিকল্পনাটি হুবহু বাস্তবায়ন করেছি এবং ফলাফলটা ছিল একটা মারাত্মক বিপর্যয়। ইন্টারেস্টিং। এরপর তিনি বলবেন, এখন সবাই 5 মিনিট সময় নিয়ে সংক্ষেপে লিখুন এই বিপর্যয়টা ঠিক কি কারণে ঘটল। বাহ, দারুণ আইডিয়া তো। কিন্তু এটা কেন এত কার্যকর? কারণ এটা এক ঝটকায় কয়েকটি জিনিস বদলে দেয়। প্রথমত, এটা দলের ভেতরকার একপেশে চিন্তাভাবনাকে, মানে গ্রুপ থিঙ্ককে ভাঙতে সাহায্য করে। যারা হয়তো ভয়ে বা সংকোচে দ্বিমত পোষণ করছিলেন, তাদের কথা বলার একটা নিরাপদ সুযোগ করে দেয়। ঠিক। দ্বিতীয়ত, এটা আমাদের স্বাভাবিক অতি আত্মবিশ্বাস বা আশাবাদী পক্ষপাত থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। আর সবচেয়ে বড় কথা, এটা অলস সিস্টেম 2কে একটা আকর্ষণীয় গল্প দেয়, ব্যর্থতার গল্প, জানিয়ে সে ভাবতে ভালোবাসে। এটা তো সিস্টেম 1-এর গল্প বলার ক্ষমতাকে সিস্টেম 2-এর যুক্তির কাজে ব্যবহার করার মতো। আপনি একদম ঠিক ধরেছেন। এই প্রক্রিয়াটি জ্ঞানী ব্যক্তিদের কল্পনার শক্তিকে সঠিক দিকে চালিত করে এবং সম্ভাব্য ঝুঁকিগুলোকে সামনে নিয়ে আসে, যা হয়তো স্বাভাবিক অবস্থায় সবাই এড়িয়ে যেত। মানে সিস্টেম 2কে সক্রিয় করার একটা দারুণ উপায়। অত্যন্ত কার্যকর একটা উপায়। তাই পরের বার কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তার প্রি-মর্টেম করে দেখতে পারেন। হয়তো একটা বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে।